ফাইনালি মোহনবাগানের এই সিজনের প্রথম ম্যাচ, এবং সেই ম্যাচে মোহনবাগান মোহামেডান স্পোর্টিংকে মিনি ডার্বিতে 3-1 গোলে হারালো। এবং সেই ম্যাচে পার্টিকুলার যে প্লেয়ার সব থেকে বেশি ফোকাস কেড়ে নিয়েছে সেটা হচ্ছে লিস্টন কোলাসো। ইট ওয়াজ হিজ গেম। এবং শুরু থেকে একদম শেষ অবধি যেভাবে লিস্টন মোহামেডান স্পোর্টিং এর ডিফেন্সকে ব্যস্ত রেখেছে, যেভাবে বারবার চেজ করেছে এবং ওকেও বারবার করে যেভাবে চেজ করেছে মোহামেডান স্পোর্টিং এর ডিফেন্ডাররা, ম্যাচটা একটা কোথাও মানে পয়েন্ট অফ ভিউতে গিয়ে লিস্টন কোলাসো ভার্সেস মোহামেডান স্পোর্টিং এর ডিফেন্ডার, এইরকম একটা সিচুয়েশনে ম্যাচটা অ্যাকচুয়ালি চলে গেছিল। তো সেই ম্যাচ, যেটা সিজনের প্রথম ম্যাচ, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ, মিনি ডার্বি, ফার্স্ট হাফে রেড কার্ড দেখে 10 জন হয়ে যাওয়া, সেই ম্যাচ মোহনবাগান 3-1 গোলে জিতেছে। আরো বেশি গোল মোহনবাগানের হতে পারতো, দুটো বল ক্রস পিসে লাগে এবং কিছু ক্লোজ চান্স মোহনবাগান ফরওয়ার্ডরা মিস করেছে। কিন্তু উল্টো দিকে মোহামেডান স্পোর্টিং, সেখানেও কিন্তু মেহরাজউদ্দিনের কোচিং এ লিমিটেড, মানে ভেরি লিমিটেড অ্যাসপেক্ট টু দ্য টিম অফ মোহনবাগান, ভেরি লিমিটেড রিসোর্সেস নিয়েও মোহামেডান স্পোর্টিং যে ফাইটটা দিয়েছে, যেভাবে ওরা এক এক গোলে কামব্যাক করেছে এবং তারপরেও যে প্রেসারটা জারি রেখেছে, সেই জায়গাটাও কিন্তু আলাদা করে কথা বলতে হবে। পুরো ম্যাচ নিয়ে ইন ডিটেলসে অবশ্যই কথা বলবো। একটা ম্যাচ যখন স্টার্ট হচ্ছে এবং সেই ম্যাচে যখন দুটো বড় টিমের স্টার্টিং 11 দেখাচ্ছে যে অল ইন্ডিয়ান প্লেয়ার্স, তখন কোথাও একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। আমরা বারবার করে এই ম্যাচটাকে একটা মিনি ডার্বি হিসাবে ছোট থেকে জেনে এসেছি। তো দুটো অন্যতম পুরনো ক্লাব আমাদের দেশের, তারা স্টার্টিং 11-এ 22টা ইন্ডিয়ান প্লেয়ারকে খেলাচ্ছে, একটা ভালো লাগার জায়গা ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে যে দুটো টিম যেভাবে অন্তত পক্ষে ম্যাচটা স্টার্ট করেছিল, সেটা দেখে একবারও বোঝা যায়নি যে মোহনবাগানের এই যে স্টার্টিং 11টা, এটা আইএসএল এর ফুল স্কোয়াড। এটা আইএসএল এর ফুল স্কোয়াড, এই প্লেয়াররা কিন্তু আইএসএল স্কোয়াডে থাকবে। এখান থেকে জাস্ট স্টার্টিং 11-এ 4 জন বিদেশি প্লেয়ার মাইনাস হবে, 4জন ডোমেস্টিক প্লেয়ার মাইনাস হবে, 4 জন বিদেশি প্লেয়ার ঢুকবে। আর হয়তো এক দুজনের জায়গা অদল বদল হলেও হতে পারে। সেখানে আমরা জানি যে তোমার সুভাশিস বোস বা মনবীর সিং শুধুমাত্র সিনিয়র টিমের যারা একদম কোর টিমের মেম্বার, সেই দুজন প্লেয়ার ছিল না, এবং অবশ্যই শাহাল আব্দুল সামাদ, এই 3জন প্লেয়ার, বাকি পুরো টিমটা ছিল। তো সেই টিমটার এগেনস্টে যখন মোহামেডান স্পোর্টিং এর একটা আপাত খুবই অল্প বয়সী একটা স্কোয়াড ফাইট করছে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় ছিল। কারণ শুরু থেকে মোহামেডান স্পোর্টিং কে দেখে অন্তত মনে হয়নি যে ওরা শুরু থেকে ভয় পেয়ে গেছে, ওরা কোথাও জমিটা আগেই ছেড়ে দিচ্ছে, একদমই না। আমরা ডায়মন্ড হারবারের ম্যাচটা তো দেখেছিলাম, মোহামেডান স্পোর্টিং লিড নিয়েছিল, সেটা ধরে রাখতে পারেনি, একদম ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে ওরা ম্যাচটা হারে। ম্যাচটা ড্র হতে পারতো, যদিও আমরা জানতাম যে মোহামেডান স্পোর্টিং এর ক্ষমতার থেকে ডায়মন্ড হারবারের ক্ষমতা অনেক বেশি রয়েছে, তাদের ডোমেস্টিক প্লেয়ারদের কোয়ালিটি অনেক হাই, সিনিয়র কিছু প্লেয়ার রয়েছে, ইভেন ওরা বিদেশি প্লেয়ার নিয়ে নামছে, যেখানে মোহামেডান স্পোর্টিং অনেকটা পিছিয়ে। বাট এই প্লেয়ারদের মধ্যে অন্তত পক্ষে একটা মাঠে লড়াই করার, একটা অপোনেন্টকে, যেমনই অপোনেন্ট হোক না কেন, তার বিরুদ্ধে আমার নিজের বেস্ট দিয়ে একটা ফাইট দেওয়ার মানসিকতা রয়েছে। যেখানে আমরা শুরুতেই দেখলাম যে ভিশাল কেইত তার এই সিজনের প্রথম যে বলটা গ্রিপ করতে গেল, সেটা ওর বুকে লেগে একটা রিবাউন্স হয়ে বেরিয়ে চলে গেল। তো এই জিনিস কিন্তু ন্যাচারালি ইন্ডিয়ান ফুটবলে দেখা যায় না, যে বিশাল কাইতের এই ধরনের হাউলার হচ্ছে। এখানে মানে মোহনবাগান ডিফেন্সে একটা বড় গুড লাক যে ওখানে মোহামেডান স্পোর্টিং এর কেউ ছিল না যে ওই সেকেন্ড বলটাকে চেজ করছিল, যে ওই সেকেন্ড বলটা উইন করতে পারতো, কেউ ছিল না। না হলে কিন্তু ওখানে গোল ফাঁকা ছিল, ওই জায়গাতে কিন্তু মোহামেডান স্পোর্টিং লিড নিলেও নিয়ে নিতে পারতো। তো কোথাও মোহামেডান স্পোর্টিং এর প্লেয়াররা তারা অন্তত শুরু থেকে চেষ্টা করেছে যে একটা ভালো টিমের এগেনস্টে, বড় টিমের এগেনস্টে, মোটামুটি সিনিয়র প্লেয়ারদের এগেনস্টে আমরা একটা ভালো পারফরমেন্স তুলে ধরবো। কিন্তু হ্যাঁ দেখো, উল্টো দিকে এতটাই শক্তি বেশি, সেটা ডিফেন্সে বলো, সেটা মাঝ মাঠের কম্প্যাক্টনেসে বলো, সেটা ফরওয়ার্ড লাইনের স্পিড, অ্যাকুরেসি এবং গোল স্কোরিং এবিলিটির দিক থেকে বলো, সেখানে মোহামেডান স্পোর্টিং এর প্লেয়াররা যে একটা সময় অবধি ফাইট করে তারপর পিছিয়ে আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। এবং যে জায়গাতে লিস্টন কোলাসোকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যেখানে ফাইনালি ফাউলটা হলো, ওই জায়গা থেকে লিস্টন কোলাসো জোন, এবং ন্যাচারালি এই ধরনের গোল ও প্র্যাকটিস সেশনে প্রচুর করে, প্র্যাকটিস ম্যাচে প্রচুর করে, একটা খুব সফট জায়গা ছিল ওর জন্য, এবং সেখান থেকে একটা অসাধারণ ফিনিশ করেছে, অসাধারণ একটা ফ্রি কিক থেকে আমরা ওর গোল দেখেছি। কিন্তু তার আগে আমি বলবো যে যে জায়গা থেকে সুহেল আহমেদ ভাট একটা খুব সুন্দর ভলি নিয়েছিল গোলকিপারের মাথার উপর দিয়ে, সেটা কিন্তু ক্রস পিসে লেগে ফিরে আসে, এবং গোলটা হওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম কিয়ান নাসিরি একটা ক্রস তুলতে গেছিল, কিন্তু সেটা ক্রস না হয়ে অলমোস্ট গোলে চলে যাচ্ছিল, সেটাও কিন্তু ক্রস পিসে মানে একদম বারে লেগে বলটা বেরিয়ে চলে যায়। এই জায়গাতে মানে ফার্স্ট হাফে এইগুলো যদি কনভার্ট হয়ে যেত, দেখো খুব ক্লোজ চান্স মিস হয়েছে, আমি সেই প্রসঙ্গে যাব না, সেটাকে কাউন্ট করবো না, কিন্তু এখানেই মোহনবাগান ফার্স্ট হাফে 3-0 লিড নিতে পারতো। বাট এই
লিডটা কোথাও হ্যাপি লিড হতে পারতো। হ্যাপি লিড হলো না এই কারণে, কারণ আপুইয়া হঠাৎ করে কেন জানি না কিসের জন্য মাথা গরম করে খামোখা হেডবাট করতে গেল এবং একটা খুবই আননেসেসারি অপ্রয়োজনীয় একটা রেড কার্ড কনসিড করলো। হতে পারে ওর হয়তো এই সাইকোলজি ছিল যে কিছুক্ষণ আগে ওকেও ফাউল করা হয়েছিল এবং রিপিট ফাউল করা হলো, তখন ওই ফাউলটা দেওয়া হয়নি। যে ফাউলটা কিন্তু ওই ফাউলের থেকে মানে যখন রেড কার্ড ইনসিডেন্ট হয় তার আগে যে ফাউলটা হয়েছিল ওটা অনেক মানে বাজে ফাউল ছিল। মানে বেটার অপশন ছিল রেফারির কাছে যে ওই মুহূর্তে কিন্তু অপোনেন্ট যে ফাউল করেছে তাকে কসাস করে দেওয়া, সেটা কিন্তু হয়নি। যাই হোক, ফাইনালি যেটা হয়েছে যে ফার্স্ট হাফে মোহনবাগান 10 ম্যান ডাউন হয়ে যায় এবং মোহামেডান স্পোর্টিং 11 ম্যানে থাকে, এবং এটা কোথাও একটা এই যে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ যে কোনো টিম কিন্তু কাজে লাগাতে চাইবে, যে কোনো টিমের প্লেয়াররা কাজে লাগাতে চাইবে। মোহামেডান স্পোর্টিং এর কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে, সজলের মতো প্লেয়ার রয়েছে, সাজিদের মতো প্লেয়ার রয়েছে, তারা কিন্তু সেই জায়গাটা কোথাও কাজে লাগানোর চেষ্টা একদম সেকেন্ড হাফে শুরু থেকে করেছে। এবং যে গোলটা হয়েছে এই গোলটাও আবার আমি বলবো যে বিশাল কাইতের জন্য একটু আনলাকি গোল। কারণ দেখো, সিজনের প্রথম গোলটা তুমি এমন ভাবে কনসিড করছো যেখানে তুমি একটা মানে চেষ্টা করেছো সেই বলটাকে বাঁচানোর, বাট তোমার ডিফেন্সের ভুলে সেই গোলটা কনসিড করতে হচ্ছে। ওই বল ওখানে ডিফেন্ডারের ক্লিয়ার করার দরকার। ডান দিকের চ্যানেলটাতে দীপেন্দু এবং আশিস ওই জায়গাতে ছিল, বাট ওই বলটা ক্লিয়ার করতে কিন্তু ফেল করে এবং ন্যাচারালি যেটা হয়েছে মোহামেডান স্পোর্টিং এর ফরওয়ার্ড সেটাকে গোলে ঠেলতে সক্ষম হয়। এই গোলটা বিশাল কাইত ন্যাচারালি খেতো না যদি ওখান থেকে বলটা ক্লিয়ার হয়ে যেত। বাট স্টিল আমি আবারও বলছি, এই যে মোহামেডান স্পোর্টিং এর একটা কোথাও তাগিদ ছিল যে যতই উল্টো দিকে সিনিয়র প্লেয়াররা থাকুক, ন্যাশনাল টিমের এত প্লেয়াররা থাকুক, এত সিনিয়র প্লেয়ার, এত সাকসেসফুল প্লেয়াররা থাকুক, আমরাও কোথাও কিছু করে দেখাতে পারি, এই যে একটা মেন্টালিটি, এটা কিন্তু শো হয়েছিল এবং এখান থেকে ম্যাচটা কিছুটা ওপেন হয়ে যায়। এবং তারপরে খুব ন্যাচারালি যেটা হয়েছে যে আজকে লিস্টন কোলাসো ভার্সেস মোহামেডান স্পোর্টিং হয়েছে, লিস্টন কোলাসোকে ধরতে মোটামুটি মোহামেডান স্পোর্টিং এর মাঝমাঠ আর ডিফেন্ডারদের নাজেহাল অবস্থা, এবং যেটা সুহেল আহমেদ ভাটের সাথে শুরু থেকে হচ্ছিল যে লিস্টনের একটা খুব সুন্দর 1-2 খেলা, খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়া, সেটা হয়েছে। আলাদা করে বলতে হয় আজকে থাপার কথা, বলতে হবে কিয়ান নাসিরের কথা, অভিষেক সূর্যবংশী আপুইয়া বেরিয়ে যাওয়ার পর খুবই সাইলেন্টলি যে মাঝমাঠকে কন্ট্রোল করার কাজটা করেছে সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী। এই প্লেয়ারদের কথা আলাদা করে বলতে হবে। ইমপ্রেসিভ পারফরমেন্স ডেবিউ ম্যাচে অভিষেক টেকচাম সিং এর হয়েছে। আশিস রায় ডেফিনেটলি ভালো, অবশ্যই ওভারল্যাপে দুজন সাইড ব্যাক যখন কন্টিনিউয়াসলি উঠছে নামছে সেখানে অ্যাটাকের একটা ভেরিয়েশন থাকবে। ডিফেন্সে দীপেন্দু বা দীপক টাংরি ওই একবার দুবার একটু অন্যরকম সিচুয়েশন ছাড়া সেইভাবে যে ডিফেন্সকে ভেঙে ঢুকে যাওয়া সেটা কিন্তু তৈরি হয়নি। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমার মনে হয় যে এত সুন্দরভাবে 1-2 খেলা হয়েছে এবং যেভাবে প্রায় একার দক্ষতায় লিস্টন তারপরে বল নিয়ে গেছে এবং যেভাবে ব্যাকহিল করে সুহেলকে বলটা দিয়েছে, এবং সুহেল যেভাবে প্রথম শটটা নেওয়ার পর মোহামেডান গোলকিপার শুভজিৎ ওটাকে সেভ করে এবং তারপর রিবাউন্ড বলটাকে যেভাবে একজন জাত স্ট্রাইকারের মতো গোলে ঠেলে, অলমোস্ট আজকে সবকিছু করেছে। আজকে সুহেল আহমেদ বাট প্রথম যদি গোলটা করতে পারতো, যেটা গোলকিপারের মাথার উপর দিয়ে একটা সুন্দর লব করা, অসাধারণ একটা গোল হতো। সেকেন্ড গোলটা একজন খুবই এক্সপিরিয়েন্সড একজন স্ট্রাইকারের যে মানে মেন্টালিটির গোল হয় সেই ধরনের গোল করেছে। ঠিক তারপর আরো একটা সুযোগ পেয়েছিল যেখানে ব্যাক হিলে বলটা ঠেলতে গেছিল, জাস্ট একদম মানে পোস্টের গা ঘেঁষে বলটা বেরিয়ে চলে যায়। তিনটে গোল যদি আজকে সুহেল করতো, যদি হ্যাট্রিক করতে পারতো, দেখার মতো একটা হ্যাট্রিক হতো। অসাধারণ আজকে পারফরমেন্স সুহেলেরও। কিন্তু লিস্টন কোলাসো শেষ মুহূর্ত অব্দি মোহামেডান স্পোর্টিং এর ডিফেন্স জোনটাকে ছেড়ে কথা বলেনি, কন্টিনিউয়াসলি প্রেসার রেখেছে এবং ফাইনালি যখন বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি আর্ন করছে তখন বোঝাই গেছিল যে এটা লিস্টন কোলাসোর সেকেন্ড গোল, সেকেন্ড স্পট কিক, সরি সেকেন্ড তোমার ডেড বল থেকে গোল হতে যাচ্ছে এবং অসাধারণ একটা ফিনিশ। আজকে লিস্টন কোলাসো ডেফিনেটলি ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু আমি আবারও বলছি, সুহেল আহমেদ ভাট একটা খুব ডিজার্ভিং বা ইজি হ্যাট্রিক মিস করলো, যেটা আমার মনে হয় যে সুহেলকে আবারও একটু তাগিদ বাড়িয়ে দেবে যে পরের ম্যাচে আরো বেটার পারফরমেন্স করতে হবে, আরো হাই লেভেলে ফুটবলটা খেলতে হবে। এবং বারবার করে দেখো এই সুহেল আহমেদ ভাটকে কেন সবাই বলছে যে কোথাও তার মধ্যে একটা ইন্ডিয়ান ফুটবলে ফিউচার হওয়ার ক্ষমতা রয়েছে, সেই স্ট্রাইকিং ফোর্সটা হওয়ার, লিড করার একটা ক্ষমতা রয়েছে। কেন বলছে? আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাচে ওর পজিশনিং, ওর গেমের মধ্যে ইনভলভমেন্ট, ওর শট নেওয়ার ক্ষমতা, ওর এই যে কোথাও একটা
একটা একটা বড় প্লেয়ারের যে মেন্টালিটি হয় সেই মেন্টালিটিকে মাঠের মধ্যে শো করা, সেটাকেই বারবার করে কিন্তু প্রুভ করে দেয় যে কেন ওকে নিয়ে এত আলোচনা, কেন সবাই ওকে নিয়ে এত কথা বলছে, বাকিদের নিয়ে যা কথা হয় তার থেকে অনেক বেশি কেন সোহেল আহমেদ ভাটকে নিয়ে কথা হয়। ও আই হোপ সেটা প্রতি ম্যাচে প্রুভ করতে পারছে। এবং ধীরে ধীরে যত সিজন এগোবে আমার মনে হয় যে এই সিজনে সোহেল আহমেদ ভাট কিন্তু অনেক বেটার গেম টাইম পাবে এবং নিজেকে প্রমাণ করার জন্য ওর কাছে 2025-26 সিজনটা একটা কোথাও বেস্ট সিজন হিসাবে এই সিজনে দেখা দিতে পারে। দেখা যাক কি হয়। অবভিয়াসলি একটা প্রথম ম্যাচে যখন এই ধরনের জয় আসে, যখন ওয়ান অফ দ্য আর্চ রাইভালসকে হারিয়ে জয় আসে, কারণ মোহামেডান স্পোর্টিং এর সাথে আমি মোহনবাগানে দেখছিলাম স্ট্যাট ওয়াইজ প্রায় 250-র ওপর বোধহয় ম্যাচ হয়ে গেছে, 250-300-র মতো ম্যাচ হয়ে গেছে। সো ইটস হিউজ। প্রচুর ম্যাচ এই দুটো টিম খেলেছে বিভিন্ন টুর্নামেন্টে, মানে ভারতীয় ফুটবলের সমস্ত ধরনের টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই মোহনবাগানের আধিপত্য বেশি রয়েছে, সেটা একটা অন্য ব্যাপার। কারণ স্বাভাবিকভাবেই যেটা বললাম যে শুরুর সময়টাতে বা একটা ফেজ অবধি মোহামেডান স্পোর্টিং এর ভালো রান চললেও লম্বা সময় ধরে মোহনবাগানই কিন্তু কোথাও মোহামেডান স্পোর্টিং এর থেকে বেটার পারফরমেন্স বা বেটার একটা রিদিম নিয়ে ভারতীয় ফুটবলে এগিয়েছে এবং সেটা রিফ্লেক্টও আজকের ম্যাচেই পাওয়া গেছে। অ্যান্ড অবভিয়াসলি ইটস আ গুড উইন, ইট ওয়াজ আ নিড। এবং সেই জায়গা থেকে মোহনবাগান একটা দারুণ পারফরমেন্স করেছে। অবশ্যই পরের ম্যাচে আপুইয়াকে পাওয়া যাচ্ছে না, সেটা আবার এক ম্যাচ হয় না, দু ম্যাচ হয়। ম্যাচ রেফারি রিপোর্টে, ম্যাচ কমিশনের রিপোর্টে কি থাকছে দেখার বিষয় হবে। কোনো ধরনের ফাউল ল্যাঙ্গুয়েজ, কারণ অনেকক্ষণ ধরে দেখলাম কথা কাটাকাটি হয়েছে, কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ প্লেয়ারদের মুখ থেকেও বেরিয়ে যায়, সেরকম কিছু হয়েছে কিনা রেফারির রিপোর্টের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো একটা ম্যাচ যদি সাসপেনশন হয় তো খুব একটা চাপের হবে না, বাট যদি দুটো ম্যাচ হয় সেই ক্ষেত্রে কিন্তু ডায়মন্ড হারবারের ম্যাচটা রয়েছে, যেটা একটু প্রেসার হয়ে যেতে পারে মোহনবাগান মাঝমাঠের জন্য। বাট স্টিল প্লেয়ার্সরা রয়েছে, বাকি সিনিয়র প্লেয়াররা অ্যাসেম্বলড হয়ে যাবে, বিদেশি প্লেয়াররা এসে যাবে। অলমোস্ট আমার মনে হয় যে যতদিনে তোমার ডায়মন্ড হারবার ম্যাচ রয়েছে 2-3 জন বিদেশি প্লেয়ার এই টিমে যোগ দিয়ে দেবে, তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না। বাট স্টিল আপুইয়াকে মাঝ মাঠে না পাওয়া মানে কিছুটা একটু প্রবলেম তো ডেফিনেটলি হবে, বাট খুব বেশি হওয়ার চান্স নেই। তো দেখা যাক কি হয়। পরের ম্যাচগুলো একইভাবে ভাইটাল, গোল ডিফারেন্সে মোহনবাগান এগিয়ে থাকলো। আমার মনে হয় যে একটা কোথাও ক্লিনিক্যাল গ্রুপ ফিনিশ মোহনবাগান করবে। 3-3-3 9 পয়েন্টস নিয়ে মোহনবাগান নেক্সট নকআউট রাউন্ডে যাবে। এবার সেটা দেখা যাক পরের ম্যাচ, তখন কথা বলা যাবে। মোস্ট প্রবলি নেক্সট ম্যাচ অগাস্টের বোধহয় 3 তারিখে রয়েছে, 3 বা 4 তারিখে রয়েছে, আই এম নট শিওর, এই মুহূর্তে মনে পড়ছে না। তবে যেটা মেনলি ইন্টারেস্টিং ম্যাচ হবে এই গ্রুপে সেটা হচ্ছে মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার এফসি। লেটস সি কি হয়। এই ভিডিওটা এই অবধি, এর বেশি আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যদি কোনো পয়েন্ট পার্টিকুলার মিস করে গিয়ে থাকি অবশ্যই সেটা কমেন্ট বক্সে মেনশন করে দিও। তোমরা কেমন ম্যাচটাকে এনজয় করলে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।